প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিজ এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, আর এই জন্য দুজন অতিথিকে আপনাদের আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। তাদের দুজনকে আপনারা চিনেন। আমাদের সাথে আছে প্রফেসর সলিমুল্লাহ খান এবং আমাদের সাথে আরও আছেন প্রফেসর আফসান চৌধুরী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে অনুষ্ঠানে। আমরা শুরুতে যে ঘটনাটা নিয়ে আলোচনা করব, এটা আজকের জন্য বেশ অনেক বড় খবর। সেটা হলো যে আপনারা জানেন যে আদালত অবমাননার দায়ে দুইজন মন্ত্রী দোষী সাব্যস্ত হয়েছেন। তাদেরকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। তো এই বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমি শুরু করব। জি। সবাই তো দেখেছেন যে দুইভাবে জিনিসটা দেখা যায়। একটা হচ্ছে জনগণের প্রতিক্রিয়া কি, সাংবাদিক হিসেবে সেটাই আমাদের প্রথম দেখার বিষয়। তারপরে হচ্ছে আইনের দিক থেকে এটার গুরুত্ব কি, তৃতীয় কথা হচ্ছে রাজনীতির দিক থেকে এর গুরুত্ব কি। রাইট। তো প্রথম কথা হলো জনগণের দৃষ্টি, আমি যতটুকু দেখতে পেয়েছি মানুষ এক ধরনের খুশি। এর কারণ কি, প্রশাসনের সর্বত্র মন্ত্রীরা সহ জনগণের চোখে এক ধরনের অভিযুক্ত, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করার মতো কোনো পথ মানুষ খুঁজে পায় না। কাজে যখন অন্য কোনো তরফ থেকে, সাধারণ মানুষ জনপ্রিয় ভাষায় বলে, কোনো আল্লাহর তরফ থেকে যখন শাস্তি আসে তখন মানুষ তাতে খুশি হয়। মানে এখন শাস্তিটা এসেছে কোনো, যাকে বলা হয় ইংরেজিতে বলা হয় সাবস্টেন্সিয়াল অপরাধ, সেই জন্য নয়। এটা প্রসিডিউরাল অপরাধ, অর্থাৎ আদালতের প্রতি তারা অবজ্ঞা প্রদর্শন করেছেন বা বিচারাধীন বিষয়ে মন্তব্য করেছেন। সেই দিক থেকে আমার মনে হয় জনগণের মধ্যে এক ধরনের দেখা যাচ্ছে আনন্দই আছে। কিন্তু দীর্ঘমেয়াদে যখন আমরা ভাবব, এর আরেকটা উল্টা প্রতিক্রিয়া আছে। সেটা হচ্ছে সাংবিধানিক প্রশ্ন। সংবিধান, আমাদের দেশে সংবিধানের ৩৯-২ ধারায় বাক স্বাধীনতার, বিশেষ করে সংবাদপত্রের স্বাধীনতার যে গ্যারান্টি দিয়েছে, এইটাকে আমরা বলি মৌলিক অধিকারের অংশ, নাগরিক অধিকার, সিভিল লিবার্টিস বলা যায়। এবং সেইখানে যে সমস্ত যাকে বলা হয় সীমাবদ্ধতার কথা বলা হয়েছে, ইংরেজিতে বললে রিজনেবল রেস্ট্রিকশনস, সেগুলোর মধ্যে একটা হচ্ছে আদালত অবমাননা। ৬-৭টা আছে। এখন আদালত অবমাননা না হয় এমনভাবে আপনার বাক স্বাধীনতা করতে হবে। তখন একটা প্রশ্ন জাগায়, বিচারাধীন কোনো বিষয়ে মন্তব্য করা যাবে কিনা। এখন যে দুজন মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করে, বেফাস মন্তব্য করে তারা অভিযুক্ত হয়েছেন, তারা নিজেরাও দোষ স্বীকার করেছেন। কাজে সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি বলছি সাধারণভাবে সংবিধানে এর কী প্রভাব পড়বে। সংবিধান যে বাক স্বাধীনতা দিয়েছে, তুলনা করার জন্য বলছি, আমাদের পাশের দেশ ভারতবর্ষ, তাদের সংবিধানও আছে, তাদের ১৯-২, আমাদের ৩৯-২, দুই ধারা একই রকম। যে সংবিধান সর্বপ্রথমে নাগরিককে অধিকার দিয়েছে তার মতবাদ প্রকাশ করার জন্য। কারণ মতবাদ যদি সে প্রকাশ করতে না পারে, তাহলে কিন্তু যেটাকে আমরা জনগণের সার্বভৌমত্ব বলি, সেটা কোনো ভিত্তি থাকে না। আমরা বলছি এই জনগণই হচ্ছে রাষ্ট্র ক্ষমতার মালিক। যে জনগণ মালিক, সে যদি রাষ্ট্র ক্ষমতার সম্পর্কে নানা কথা বলতে না পারে, তাহলে সেই মালিকানার কোনো অর্থ হয় না। কিন্তু ২ নম্বর ক্ষেত্রে হচ্ছে রাষ্ট্র বলতে যে আমরা বুঝি, মনে রাখতে হবে পরিষ্কার আদালত তার অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, রাষ্ট্র যার উপর দাঁড়িয়ে আছে জনগণের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং অন্যান্য নাগরিক অধিকারের উপর, সেইটাকে বাঁচিয়ে রেখেই আদালতকে নিজের সম্ভ্রম রক্ষা করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে তাত্ত্বিকভাবে কথাটা আমি এভাবে বললাম। পৃথিবীতে এই আদালত অবমাননার আইন ধীরে ধীরে বদলাচ্ছে। যেমন ইংল্যান্ডে আগে যে সমস্ত কাজ করলে আদালত অবমাননা বলা হতো, সেটা কিন্তু এখন আর আদালত অবমাননা বলা হয় না। মানে আদালত অবমাননার ধারণাটি আছে বটে, কিন্তু কোন ধরনের কাজে আদালত অবমাননা হয় সেটার সংজ্ঞা দিনকে দিন বদলাচ্ছে। ভারতে আইন হয়েছে, আমি সব কিছু মনে রাখতে পারি না, 1971 সালে ভারতে কন্টেম্প্ট অফ কোর্ট হয়েছে। সেখানে কন্টেম্পটকে দুভাবে ভাগ করা হয়েছে। কতগুলিকে বলা হচ্ছে সিভিল কন্টেম্প্ট আর কতগুলি হচ্ছে ক্রিমিনাল কন্টেম্প্ট, অর্থাৎ দুভাগে ভাগ করা যায়। আমাদের এখানে যে রায় হয়েছে তাতে তার যে ধরন দেখে, যদিও বা মন্ত্রীদেরকে দয়া করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়নি, যেটা ভারতে অনেক সময় দেওয়া হয়েছে, চিফ সেক্রেটারিকে দেওয়া হয়েছিল। এমনকি উত্তরপ্রদেশের যে কল্যাণ সিং, অযোধ্যার বাবরি মসজিদের হামলার সময় অবহেলার জন্য তাকেও কিন্তু আদালত কন্টেম্প্টের জন্য দায়ী করেছিলেন। সেই জন্য বলছি, পৃথিবীতে ইতিহাস আছে প্রশাসনকে দমন করার জন্য এই ক্ষমতা বিচার বিভাগের থাকবে। কিন্তু তখন শেষ বিচারে প্রশ্ন জাগবে, বিচার বিভাগ এবং প্রশাসন তো এক অর্থে রাষ্ট্রেরই অংশ। তখন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধ হিসেবে যদি জনগণের সামনে এসে হাজির হয়, একজন আরেকজনকে শায়েস্তা করার জন্য করছে, বা কোনো ব্যক্তিগত অথবা তাদের শাখাগত কোনো স্বার্থ আদায় করার জন্য করছে, তাহলে কিন্তু উভয়েই আমরা বিপদে পড়ব। মানে রাষ্ট্রই একটা প্রশ্নের মুখোমুখি হবে। সেটা মনে রেখে আমি বলছি যে সিভিল অপরাধ না হয়ে এটা যদি ক্রিমিনাল অপরাধ হয়, তখন আরও কতগুলি প্রশ্ন জাগবে। যারা এই অপরাধী
তারা তাদের মন্ত্রীপদ রাখতে পারবে কিনা এবং তারা তাদের সংসদ সদস্য পদ রাখতে পারবেন কিনা এই প্রশ্নগুলো ন্যায়সঙ্গতভাবে আসবে। আজকে আমি একটু অল্প করে শুনলাম, ভালো করে যাচাই করতে পারিনি। অ্যাটর্নি জেনারেল মহোদয় বলেছেন যে এই ব্যাপারে তিনি কিছু জানেন না। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে উনি বোধহয় বলেছেন যে সংবিধানে এই ব্যাপারে কিছু নেই। নৈতিক ভাবে তারা ক্ষমতা থাকতে পারেন না। না, উনি আরও দুটো কথা বলেছেন। এক নম্বর কথা হচ্ছে উনি বলছেন এই ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা সংবিধানে নেই, সুতরাং তারা পদত্যাগ করবেন কি করবেন না এটা তাদের নৈতিক দায়ের ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি আমার এই পড়া ভুল না হয়, আমার পড়া হচ্ছে তাদের যে কন্টেম্পটে এখানে দোষী সাব্যস্ত করা হয়েছে এইটা হচ্ছে ফৌজদারি কন্টেম্পট। অন্তত যেই শাস্তির ধরন, আমি কোনো পুরো রায় পড়িনি, তাহলে দেখা যায় যদি এটা ফৌজদারি হয়ে থাকে তাহলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তি সংসদ সদস্য থাকতে পারেন কিনা এই প্রশ্ন তখন জাগবে। তো যা হোক, আমার মূল বক্তব্যের সার কথা হলো এইখানে নাগরিক অধিকারও জড়িত হয়ে পড়বে। আরও একটা প্রশ্ন, এখানে আদালতের সর্বোচ্চ ক্ষমতা যেহেতু আছে তার দায়িত্বও সর্বোচ্চ। এই ক্ষেত্রে মনে করতে হবে আমরা আদালতে যখনই বসি বিচারপতিরা, তখন তারা একটা শপথ নেন, মন্ত্রীরা যেমন শপথ নেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো রকমভাবে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার বক্তব্য হচ্ছে এটা জনগণের চোখে কীভাবে প্রতিভাত হয় সেটাই গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে কেউ আমরা এরকম সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু জনগণের চোখে অনেক সময় ভুলভাবে প্রতিভাত হয়, তখন সেইটা সামলানোর দায়িত্বকে বলছি রাজনৈতিক দায়িত্ব। এই প্রশ্ন তো সঙ্গতভাবে উঠতে পারে, ভারতেও এটা উঠেছে বলে আমি বলছি, অন্যান্য দেশে উঠেছে। যদি সরকারের কোনো সর্বোচ্চ কর্তা, যেমন গভর্নমেন্টের সেক্রেটারি অথবা মন্ত্রী যদি এইভাবে অভিযুক্ত এবং দণ্ডিত হন, তখন এই নৈতিক দায় দায়িত্ব, যখন মাহবুব আলমের রেফারেন্স দিয়ে আপনি বললেনই, এটা তো পুরো সরকারের উপরেই পড়ে। যদি পুরো সরকার এই ব্যাপারে দায় স্বীকার না করেন তখন কিন্তু সরকারের লেজিটিমেসিতেও কিছুটা ঘাটতি দেখা দিতে পারে। যে এই পর্যায়ে আমরা প্রফেসর আফসান চৌধুরী, আপনি কিভাবে বিষয়গুলো দেখছেন, বিশেষ করে যে এই রায়ের পরে যে দুই মন্ত্রী যে নৈতিক অবস্থান কি হবে বা রাজনৈতিক ইমপ্লিকেশনস কি হতে পারে? অলরেডি তো বিরোধী দল থেকে দাবি তোলা হচ্ছে তাদের পদত্যাগ করা উচিত নৈতিক দায় দায়িত্ব নিয়ে। বিরোধী দল তো দাবি সবসময় এরকম করেই থাকে। সেটা চেয়ে বেশি হলো যে এই যুদ্ধ অপরাধের বিষয়টা প্রথম থেকে রাজনৈতিক, এটার মধ্যে আইনি বিষয়টা চেয়ে রাজনীতির বিষয়টা। এবং আমার মনে হয় যখন প্রথম যে যুদ্ধাপরাধের যে সেন্টেন্সটা ঘোষণা করা হয়েছিল তার বিরুদ্ধে শাহবাগ আন্দোলন হয়েছিল। শাহবাগ আন্দোলন তো আর আইনি প্রক্রিয়া না, শাহবাগ জনগণ মনে করেছে যে আমরা এইটা মানি না। তো আমাদের এই যুদ্ধ অপরাধের যে ঐতিহ্যটা, আইনি ঐতিহ্য, সেটা একটু ভিন্ন রকম। তো সেই ভিন্নটাতে যেটা মনে হয়েছে যে যুদ্ধ অপরাধীদের ব্যাপারে অনেক কিছুই বলা যেতে পারে, অনেক বেশি করে বলা যেতে পারে, এবং তার কোনো এটা হয় না, তার কোনো অসুবিধা হয় না। তো সেই ধারাবাহিকতায় আমার মনে হয় যে এই মিটিংয়ে ওনারা কথা বলতে বসেছিলেন সেখানে বলেছেন, এবং সেখানে প্রায় সবাই কথা বলেছেন, শুধু মন্ত্রী দুজন বলেননি। কিন্তু মন্ত্রী দুজনের উপরে একটু বেশি বর্তা এই কারণে যে তারা তো শপথ নিয়ে হয়েছেন, তারা মন্ত্রী, এবং অন্য যারা আসছেন তারা হচ্ছেন সাধারণ নাগরিক। তো যখন সুপ্রিম কোর্টে এই জিনিসটা গেছে, সুপ্রিম কোর্টকে কিন্তু ফুল বেঞ্চ তাদেরকে বলেছে যে এটা কন্টেম্পট অফ কোর্ট। তো এটা কিন্তু সুপ্রিম কোর্ট নিজেদের গায়ে লেগেছে, এটাই তাদের বুঝিয়েছে। এবং এর পূর্বে কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে, এই যুদ্ধাপরাধের ট্রাইব্যুনালের বিষয়ে এমন কোনো বড় ভূমিকা নিচ্ছেন না। তারা মোটামুটি যারা যুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত, যেমন ঘাতক দালাল নির্মূল কমিটি, অন্য তাদের সঙ্গেই তাদের মিলেছে। অতএব এরকম একটা ধারণা বোধহয় ছিল, যে কারণে সুপ্রিম কোর্টই বলছেন আমরা সবার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি না, আমরা দুজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি। যে যুদ্ধ অপরাধের বিষয়টা আইনি বিষয়ের চেয়ে রাজনীতির বিষয়। তো আপনি যদি কামরুল ইসলামের বক্তব্য দেখেন বা মোজাম্মেল সাহেবের বক্তব্য দেখেন, আপনি দেখবেন এটা রাজনৈতিকভাবে এরকম বলতে পারে, কিন্তু বিষয়টা হলো সুপ্রিম কোর্ট এটাকে রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখছে না। সেলিমুল্লাহ খান যে কথাটা, ওই রাজনীতির কথা বলছি না আমি, এখানে মাঠের রাজনীতি, শাহবাগী রাজনীতির কথা হিসেবে তারা দেখেননি। তো তারা অপমানিত বোধ করেছেন। এবং এরপরকে আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকতায় কোর্টের বিচারগুলো হয়েছে, সেই ধারাবাহিকতায় যে অবস্থানটা তারা নিয়েছেন সেটা হলো যে তোমরা আমাকে অপমান করছো, তো আমি তোমাকে শাস্তি দিলাম। এখন ঢাকায় তো আজকে প্রায় সবাই এটা নিয়ে কথা বলছে।
প্রধানমন্ত্রী কোনো অবস্থান নিয়েছেন কিনা বোঝা যাচ্ছে না। তো তাতে যদি প্রধানমন্ত্রী নাও অবস্থান নিয়ে থাকেন তার নিশ্চয়তা একটা প্রতিক্রিয়া আছে। তো বোঝা যাচ্ছে যে বোধহয় সরকার সামগ্রিকভাবেই কিছুটা বিব্রত এই কেসের এটা নিয়ে। অন্য যে বিষয়টা আছে যে আমাদের প্রধান বিচারপতি গত কয়েক মাস ক্ষমতায় আসার পর থেকে তার বিরুদ্ধে আরেকজন বিচারপতি অনেক কথাবার্তা বলেছিলেন, তাকে রাগার পর্যন্ত বলেছিল। তার বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন এবং আমাদের আইনমন্ত্রী বলেছেন যে একটা কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। তাহলে বোঝা যাচ্ছে যে এই উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতও নিজের অবস্থানটাকে ঠিক করার চেষ্টা করছে, নিজের অবস্থানটাকেও ভেঙে গড়ে ঠিক করছে, মনে করছে যে তাদেরকে আরেকটু অন্যভাবে দেখা দরকার এবং তাদের কথাবার্তা যা কিছু তাদের সম্পর্কে বলা যাবে না। তো আমি বলবো খুব ফ্লুইড সিচুয়েশন এখন একটা প্রস্তুত হচ্ছে। এটা যুদ্ধ অপরাধের ট্রাইব্যুনালের মাধ্যমেই হোক বা অন্য কারণেই হোক, একটা নতুনভাবে আইন বিচার বিভাগ নিজের অবস্থানটাকে মানুষের সামনে তুলে দিচ্ছে। তবে মানুষ ভাবছে যে আমাদের বিচার বিভাগ সবল, মানুষ কিন্তু এটা চায়। এই একটা একটা গুরুত্বপূর্ণ পারসেপশন। আমরা শেষ করার আগে আপনার এই বিষয়ে যদি আর কোনো আমার সামান্য বক্তব্য হচ্ছে, সুপ্রিম কোর্টের রায় বলে যেটা পত্রিকায় বিশেষ করে ওয়েবসাইটগুলিতে আমি দেখলাম, সেখানে তারা বলছে যে এইটা একটা বিশেষ বার্তা হিসেবেই তারা দিচ্ছেন যে এই যে দুজন মন্ত্রীকে ধরে তাদেরকে দায়বদ্ধ বলে বিচার করা এবং অন্যদেরকে না করা, ওই দিন তো সবাই আরও অনেক বক্তৃতা দিয়েছেন, এটা দুইটা আইনগত সমস্যা তৈরি করছে মৌলিক অধিকারের দিক থেকে। একটা হচ্ছে যে সকল নাগরিক বিচারাধীন বিষয়ে কথা বলতে পারবেন কিনা। আমাদের সাধারণ নিয়ম হচ্ছে বিচারাধীন বিষয়ে কথা বলা যাবে না, কিন্তু বিচারাধীন বিষয় যদি রাজনৈতিক বিষয় হয় তাহলে সে বিষয়ে কথা বলার অধিকার আছে এবং সেটা অন্য অন্য দেশে আছে, ইংল্যান্ডে আছে এবং হাউস অফ লর্ডসেও এইসব বিষয়ের আইন আছে এবং ভারতেও অনেকগুলো আইন আছে, কথা বলা যায়। কিন্তু সেইটা উদ্দেশ্য কি এটা বড় হয়ে ওঠে, অপমান করার উদ্দেশ্যে না রাজনৈতিক কল্যাণের জন্য বলবেন, সেটাকে বিচার করবেন। এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যদি আমি আগে যেটা বলেছি এটা সিভিল কন্টেম্প না ক্রিমিনাল কন্টেম্প, যদি ক্রিমিনাল কন্টেম্প হয় একটা নীতিগত সমস্যা দেখা দেয়। এটা পুরনো একটা ল্যাটিন ম্যাক্সিম আছে যে কোনো মানুষেরই নিজের কেসে নিজের বিচারক হওয়া উচিত নয়। এবং ব্যক্তি হিসেবে আমরা সুপ্রিম কোর্টের এখানে অ্যাপিলেট ডিভিশনের ফুল বেঞ্চ এই রায় দিয়েছেন, তাদের ঐক্যমত আছে দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও মানে জাতীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখি, মৌলিক অধিকারের দিক থেকে দেখি, সংবিধানের দিক থেকে যদি কথা, যে ক্রিমিনাল ক্ষেত্রে এইটা সবসময় পৃথিবীর সব আদালতই একটু করে একটু অস্বস্তিতে ভোগেন যে আমাদের ব্যাপারে, কারণ এখানে কোনো আপিল প্রসিডিউর নেই, মানে এটাই শেষ কথা। এই জন্য সর্বোচ্চ আদালতের সম্পর্কে একটা কথা বলা হয়, সুপ্রিম বাট নট ইনফলিবল। অর্থাৎ সর্বোচ্চ ক্ষমতা আছে, জুরিসডিকশন আছে, কিন্তু তারাও কখনো বলতে পারবে না যে আমরা নির্ভুল। কিন্তু আপাতত তাদেরকে নির্ভুল বলে আমাদের মেনে নিতে হবে। তারা যদি কোনো ভুল করে থাকেন সেটা ভবিষ্যতের কোনো সুপ্রিম কোর্ট এর চেয়ে বড় একটা ফুল বেঞ্চ সেই বিষয়ে হয়তো কিছু বলবেন। তো এই ক্ষেত্রে তাহলে নীতিটা কি? নীতিটা হচ্ছে সর্বোচ্চ সংস্থা হিসেবে, বিচার বিভাগের সংস্থা হিসেবে তাদের ডবল দায়িত্ব। এসব হচ্ছে নিজেদের মর্যাদা রক্ষা করা, কিন্তু তার চেয়েও বড় দায়িত্ব যে তাদের মর্যাদা আসছে যে সংবিধান থেকে, সেই সংবিধানের মর্যাদা রক্ষা করা। এবং সংবিধানের মর্যাদা রক্ষা করার পূর্ব শর্ত হচ্ছে সিভিল লিবার্টিস, নাগরিক অধিকার রক্ষা করা। নাগরিক অধিকার রক্ষা করেই আদালত নিজের মর্যাদা রক্ষা করতে পারে, এটা একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গি অনেকে বলছে না, আদালতের মর্যাদা না থাকলে নাগরিক অধিকার রক্ষা করবো কী করে আমরা। এটা অনেকটা মনে হতে পারে ডিম আগে না মুরগি আগে তর্কের মতো, কিন্তু এখানটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে, এটা রাজনৈতিক প্রশ্ন। সেই জন্য আমি এই কথা বলে শেষ করব যে বিচারাধীন বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে নাগরিকদের যেমন সচেতন থাকা দরকার, অনুরূপভাবে যে সমস্ত বিচারাধীন বিষয়ের তাৎপর্য আফসান ভাই যেমন বলছিলেন রাজনৈতিক, যেমন এই যুদ্ধাপরাধের বিচার, আমরা তো এটাই বলি, বারবার অনেকে বলছেন, প্রায় মন্ত্রীরা বলছেন যে যদি প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ না থাকতো তাহলে এই ট্রাইব্যুনালই হতো না, এই বিচারই আমরা শুরু করতে পারতাম না। সুতরাং এই বিচার তো রাজনৈতিক, কিন্তু এইটাকেও হইতে হবে আইনের দৃষ্টিতে নিরপেক্ষ। এই জায়গাতে হচ্ছে আমাদের সমস্যা। তো যা হোক, এখন জনগণের দৃষ্টিকোণ থেকে যদি বলি, যেহেতু প্রশাসনের বিরুদ্ধে জনগণের মনে সর্বস্তরেই এক ধরনের বিক্ষোভ আছে, সেই জন্য তো জনগণ এটাকে সানন্দে নিচ্ছে, আমি একে বলেছি। কিন্তু দীর্ঘমেয়াদে আমাদের দেখতে হবে আদালতের সাথে প্রশাসনের সম্পর্ক খুব বেশি যদি আলাদা হয়ে যায় তাহলে এটা রাষ্ট্রের জন্য বিপজ্জনক। আমাদের সেই কথাটা মনে রাখা দরকার। দ্বিতীয় পর্বে যে প্রসঙ্গটা আলোচনা করব সেটা হলো তনু হত্যাকাণ্ড। এটা নিয়ে আমরা দেখছি যে দিন দিন যে প্রতিবাদের যে বিষয়টা এটা বিস্তার হচ্ছে, আস্তে আস্তে সারা দেশে এটা ছড়িয়ে পড়ছে। কুমিল্লার যে ঘটনাটা, কুমিল্লা তো হচ্ছে, আশেপাশে বিভিন্ন জেলায় হচ্ছে, স্কুল কলেজ, গণজাগরণ মঞ্চ, বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যাচ্ছে। তো আমরা
হত্যাকাণ্ডে যে বিচারের যে দাবি এর খুব যে বেশি অগ্রসর হচ্ছে এমন না, যদিও সরকারের মন্ত্রীরা বলছেন যে তারা দেখবেন, এটা করবেন। তো আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমার মনে হয় যে জনগণের মনে কিন্তু এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে, এবং ক্ষোভটা বাংলাদেশে তো এমন তো না যে খুব অনিয়মিতভাবে বা মাঝে মধ্যে ধর্ষণ হয়, এটা তো ভয়াবহ একটা বিষয়। কিন্তু দুর্ভাগ্যবশত সবচেয়ে ভয়াবহ যে এটা নিয়মিত ঘটে। এবং আমি যখন শিশুদের যৌন নির্যাতনের উপরে কাজ করেছিলাম, আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে কত বাংলাদেশে যৌন নির্যাতন হয় বাচ্চাদের। তো সেখানে মেয়েদের তো হয়ই, তো অনেকগুলো বিষয় একসাথে এসে মিলেছে। কিন্তু আমার মনে হয় যে এই বিষয়টা খুব আরও প্রবলভাবে এসছে, সেটা হচ্ছে যে খুব নিরাপদ একটা জায়গায় ঘটনাটা ঘটেছে। তো মানুষের মধ্যে এই ধারণাটা হয়েছে যে হয়তো নিরাপদ জায়গায় হয়েছে বলেই আমাদের হয়তো আরও ভাবনাটা আরও বেশি। যদি সবচেয়ে নিরাপদ জায়গায় হয়ে থাকে তাহলে তো সেইখানে, তাহলে দেশের অন্য কোথাও আর নিরাপত্তা নাই। দ্বিতীয় হচ্ছে জবাবদিহিতার বিষয়টা চলে এসছে, যে যারা যে ধর্ষক এবং হত্যাকারী থেকে আসলে শেষ পর্যন্ত তার বিচার হবে, তাকে ধরা হবে কি না। মনে রাখবেন যে আমাদের দেশে কিন্তু আমাদের রেকর্ড যেমন কিছু কিছু ক্ষেত্রে ভালো আছে, কিন্তু এরকম ধরনের যৌন নির্যাতন এবং হত্যার রেকর্ড খারাপও আছে। একটা হচ্ছে সাগররুনিকে ফেলে দেওয়া যায় না, এবং আজকে সরকার যেটা করেছিল সেটা হচ্ছে যে জেলে থাকা 5 জনের নামে বলে দিল এরাই হচ্ছে হত্যাকারী। এরকম ঘটনার ফলে মানুষের মধ্যে একটা অবিশ্বাস জন্মে গেছে যে এই ধরনের ঘটনার হয়তো বিচার হবেই না। তো জনগণ কিন্তু এই কারণেই বিক্ষোভটা করছে। দ্বিতীয়ত হচ্ছে যে সাংস্কৃতিক কর্মী ছিল, কুমিল্লার একটা মানুষ, একটা কলেজের একটা ছাত্রী, ভিক্টোরিয়া কলেজের মতো একটা কলেজের ছাত্রী, সব কিছু মিলে প্রায় সকল মানুষই, দেশের সকল মানুষই কিন্তু এটা চাইছে। আজকে আলাপ হচ্ছিল এক জায়গায় যে এটা কি সামাজিক মাধ্যমের কিনা না গণমাধ্যমের ভূমিকা। কিন্তু একজন বলছে যে ইয়াসমিন হত্যার সময় যেরকম জনগণ এটাকে নিজেদের হত্যাকাণ্ড বলে নিয়ে নিয়েছিল, তখন আর সরকার বলেন, প্রশাসন বলেন, আর যেই বলেন, তখন আর সেটাকে বিরুদ্ধে দাঁড়ানোটা কঠিন হয়ে যায়। এই পরিস্থিতিতে এই ঘটনাটার ক্ষেত্রে হয়েছে। তো এটা এখন সাংঘর্ষিক হয়ে গেছে এই কারণে যে জনগণ বনাম অন্য কেউ হয়ে গেছে। এই জায়গায় চলে গেলে আমার মনে হয় সরকারের বোঝা দরকার যে এটাকে ওই সাগররুনি হত্যাকাণ্ড সাংবাদিকদের মধ্যে কিছুটা ছিল, ও বাইরে অতটা যায়নি। তো 5 জনকে ধরে আমরা বলে দিলাম এরাই হত্যা করেছিল, এইটা বোধহয় এইটাতে দিয়ে যাবে না, কারণ এটা এখন এটা পাবলিক স্পেসে চলে গেছে। তো পাবলিক স্পেসকে ম্যানেজ করা মানেই হচ্ছে রাজনীতি। তাহলে সরকার যদি এইভাবে না করে, তাহলে আগামীতে মনে হয় সরকারের জন্য এই পরিস্থিতি আরও বিব্রতকর হবে। আপনি কি মনে করেন প্রফেসর সলিমুল্লাহ খান? আমি মোটের উপর ওনার সাথে একমত। শুধু এইটুকুই যোগ করা যাবে, এখানে একটা স্পর্শকাতর বিষয় জড়িত আছে। সেটা হচ্ছে এটা শুধু নারী নির্যাতনের ঘটনা নয়, এই ঘটনাটা কোথায় ঘটেছে সেটাও জনগণকে একটু স্পর্শ করেছে। আমরা বলি না স্থান, কাল এবং পাত্র, এটা এমন এক সময় হচ্ছে যখন রাজনৈতিকভাবে আমরা একটা অস্থির সময় আছে, যখন জনগণের মনে আর কিছু না হোক অস্বস্তি আছে, কেউ কেউ বলবেন অনাস্থা আছে সরকারের প্রতি। সরকারকে কিন্তু নিজের প্রতি জনগণের আস্থা প্রমাণ করার জন্য এটাকে একটা ঘটনাকে সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে আমি বলি। অর্থাৎ মাঝে মাঝে গণভোট কথাটা খুব অপব্যবহৃত হয়, সেটা আমি ব্যবহার করলাম না, কিন্তু এর্নেস্ট রেনা বলে এক ফরাসি পণ্ডিত 19 শতাব্দীতে বলেছিলেন, দ্য নেশন ইজ এ ডেইলি প্লেবিসাইট। জাতি হচ্ছে প্রতিদিনের গণভোট। আমরা যেটা জাতি, কোথায় সে দিনাজপুরে ধরুন ইয়াসমিন হত্যা নিয়ে সারা দেশের টেকনাফের মানুষ কেন মেতে উঠেছে, এটা জাতীয় ভাব আছে। অযোধ্যার মসজিদে যখন আক্রমণ হয় তখন বাংলাদেশে কোনো দাঙ্গা হয়, মানে কোথায় যেন একটা অদৃশ্য বন্ধন মানুষ অনুভব করে। সেই জন্য বলছি যে এখানে যে বন্ধনটা আমরা অনুভব করছি এটা পরিষ্কার করা উচিত। 2 দিন আগে দেখলাম যে ISPR মানে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস থেকেও একটা বিবৃতি দেওয়া হয়েছে। তার মানে এটা কিন্তু স্পর্শকাতরতার একটা ইঙ্গিত, আমি বলবো তার একটা সূচক। তারা বলছেন আমরা এই ব্যাপারে তদন্ত করছি বা সমস্ত সহযোগিতা করছি, এবং সেটা করা উচিত, তারা সঠিক কাজটি করছেন, এই জন্য তাদেরকে আমরা স্বাগত জানাবো। কিন্তু তদন্ত আজকে 7 দিন বা 8 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, এই ব্যাপারে তদন্তে প্রগতি নেই, এটা মানুষের মনে আবার নতুন করে অস্বস্তি তৈরি করছে কেন। দ্বিতীয় কথা হলো, এটা র্যাবকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবার এখন যেটাকে বলা হয় সরকারি ডিবিকে দেওয়া হয়েছে। এগুলি সবই ভালো জিনিস। মানে জানেন যে দ্য রেপ অফ লুক্রেশিয়ার কাহিনী আমরা পড়েছি, যে এটা রেপ ঘটনাটা কিন্তু রোমান সম্রাটের পতন ঘটিয়েছিল। এই স্পর্শকাতর বিষয়ে শুধু এইটুকুই বলবো, মুঘল সাম্রাজ্যের সময় থেকে শুরু করে সবসময় আমাদের কাছে এই প্রশ্নটা উঠেছে যে কয়েকটা বিষয় এত স্পর্শকাতর
যেগুলির বিষয়ে রাজারাও কোনো ঝুঁকি নিতে পারেন না। একটা হচ্ছে এই ন্যায় বিচারের প্রশ্ন। যে রাজার রাষ্ট্র ক্ষমতা প্রতিষ্ঠিত হয় তিনি তার মুদ্রা চালু করবেন এবং তার নামে বিচার প্রবর্তিত হবে। যেখানে বিচার নেই মানুষ সেই রাজ্য ছেড়ে চলে যেত আগে, এবং এইটা ছিল বিদ্রোহের একটা ধরন। তা আমাদের সমস্যা হচ্ছে একটা জাতিকে যদি প্রতিদিন আমাদের জাতি হিসেবে আত্মপ্রমাণ দিতে হয়, তাহলে ন্যায় বিচার ছাড়া আর কোনো হতে নেই, আমাদের আর কোনো পথ নেই। এটা বারবার বলতে বিরক্তিকর লাগলো, আমি বারবার বলবো, আমাদের মুক্তিযুদ্ধ যে আদর্শকে অবলম্বন করে সংগঠিত হয়েছিল, যে আদর্শকে লড়াই করে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি, তার মধ্যে একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার, একটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। ঘটনাচক্রে মনে হচ্ছে মানুষ যে প্রতিবাদ করছে, এই যে গণজাগরণ মঞ্চের যুবক তরুণ ছাত্ররা যে মিছিল করে কুমিল্লার দিকে প্রতীকীভাবে হলেও যাচ্ছে, এটার মধ্যে কিন্তু সেই অসমাপ্ত আকাঙ্ক্ষাটাই, অপূর্ণ আকাঙ্ক্ষাটারই বহিঃপ্রকাশ যে আমরা সামাজিক ন্যায় বিচার চাই। এবং সেটার ক্ষেত্রে হ্যাঁ, আফসান ভাই সঠিকভাবে বলেছেন, এই বিশেষ যে ছাত্রীর লাশ পাওয়া গিয়েছে, তিনি যদি ধরুন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী না হতেন, অথবা তিনি যদি সাংস্কৃতিক কর্মী না হতেন, অথবা তার বাবা যদি ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী না হতেন, তাহলে প্রতিক্রিয়া কি এরকম হতো আল্লাহ মালুম, হতো কি না। এটা হচ্ছে, কিন্তু এখানে আরও একটা জিনিস ইঙ্গিত করছে, আমি এটা বলে শেষ করি। আমাদের এখানে সমাজে আমাদের মধ্যে ধনী এবং নির্ধনের যে ভেদ, এটা রয়েছে, এবং এটা বলতে গেলে আর একটা বিপদ হয়। ওই যে কিছুক্ষণ আগে আমরা যেটা করছিলাম আদালত অবমাননার মামলা, আমি বলি কেরালার বহুবার মুখ্যমন্ত্রী ছিলেন EMS নাম্বুদ্রিপাদ, তাকেও একবার ওইখানে কোর্ট দায়ী করেছিল আদালত অবমাননার দায়। উনি শুধু এটা বলেছিলেন যে আমাদের আদালত সবসময় গরিবের বিরুদ্ধে এবং ধনীদের পক্ষ নেই। উনি কোনো বিশেষ আদালতকে বা কোনো ব্যক্তিকে অবলম্বন কিছুই বলেননি, তবু তাকে কন্টেম্প্ট অপরাধী করা হয়েছিল, এবং সেটার থেকে মুক্তি পেতে জন্য অনেক আন্দোলন হয়েছিল রাজনৈতিক। এমনকি ধরুন এই যে অরুন্ধতী রায়, বিখ্যাত লেখিকা, তিনি একটা মামলায় যে নর্মদা বাঁচাও আন্দোলনে 1999 সনে তাকেও কন্টেম্পটে অভিযোগ করেন। উনি শুধু বলেছিলেন যে আদালতগুলো শুধু গরিবের বিরুদ্ধে যায়, এরকম বলেছিলেন, কোনো স্পেসিফিক অভিযোগ ছাড়া। আমি এই জন্যই বলছি, আমি যদি এই কথা বলি যে আমাদের বিচার ব্যবস্থা খানিকটা স্ট্রাকচারালি, ব্যক্তি হিসেবে না, আমি কোনো ব্যক্তির কথা বলছি না, খানিকটা গরিবের বিরুদ্ধে অবস্থান নেয়। এই ধরনের সংকটে আদালতের জন্য একটা নতুন সুযোগ তৈরি হয়। আদালত বলতে আমি বলছি বিচার ব্যবস্থার একটা সুযোগ হয়, যে এইখানে ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে তারা দুটো জিনিস প্রমাণ করতে পারেন, যে তারা প্রশাসনের অধীন নন, যারা যেমন নিজেদের মর্যাদায় আঘাত পেলে তারা যেভাবে কন্টেম্প্ট প্রসিডিংস আনতে পারেন, অনুরূপভাবে বিচারে সাধারণ মানুষ বিচার বঞ্চিত হচ্ছে। এইখানে ভারত থেকে শুরু করে পৃথিবীর সব দেশেই এখন যেটাকে বলা হয় আদালত নিজে থেকেই আপনার সুমোটো যেটা বলে, নিজে থেকে কিন্তু এখতিয়ারে নিতে পারেন। যেমন বিচারপতিরা ইচ্ছা করলে পত্রিকায় প্রকাশিত খবর অনুসারে নিজেরা মামলা করতে পারেন। যেমন ধরুন এই যে আমরা যেটা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম কন্টেম্প্ট প্রসিডিং, এটা আর কাউকে মামলা করার জন্য অপেক্ষা করতে হয় নাই, আদালত নিজেই করেছে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে বহু ক্ষেত্রে মামলা কিন্তু অন্যরা করে, যে আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে বলে। আমি এই জন্য বলবো, এই যে ক্রিমিনাল মামলা যেগুলিতে আদালত বিলম্ব করতেছে, আদালত নিম্ন আদালত বিলম্ব করে, সেগুলিকে তো প্রধান বিচারপতি প্রায় সময় বলেন এত মামলা জট, এটাও তো বিচারকে বিলম্বিত করা, মানে বিচার অস্বীকার করা। কিন্তু এখন এই যে সাগর নির্ণয়ের কথা বললেন, আমাদের দেশে অনেকগুলো আছে যেগুলো কোনো বিচার হয়নি। আর এই যে আমাদের আর্থিক যে অনিয়মের কথা বললো, আজকের পত্রিকার আমরা শিরোনাম দেখলাম 7 বছরে 30,000 কোটি টাকা লুট। তো এই ধরনের ক্ষেত্রে ন্যায় বিচার কি সেখানে 1 লাখ লাখ আনছে না? তো যা হোক, আমি মনে করি যে ইয়াসমিন হত্যার যে বিরুদ্ধে জনগণের আন্দোলন যে সাফল্য অর্জন করেছিল 90-এর দশকে, সেইটা থেকে আমরা প্রেরণা লাভ করি। আমি আশা করছি যে তনু হত্যারও বিচার হবে, যে আমরা সেই প্রত্যাশা করব। আমরা তনু বিষয়ে তো আপনি আপনার প্রসঙ্গ বলেছেন, কিন্তু আমরা আরেকটা প্রসঙ্গ আছে, যে প্রসঙ্গ শেষ পর্যায়ে প্রফেসর সুলেমুল্লাহ খান বলতেছিলেন যে আমরা পত্রিকায় দেখলাম যে 7 বছরে 30,000 কোটি টাকা লোপাট হয়েছে, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের মামলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই অর্থের কোনো সুরাহা হয়নি। এবং পত্রপত্রিকায় যেটা লেখা হয়েছে, বরং তারা হয়তো হাসপাতালে আছেন, কেউ বহাল তবিয়তে আছে। তো সাথে আমাদের যোগ হয়েছে যে রিজার্ভ ব্যাংকের টাকা হ্যাক হয়েছে, সেটা একটা। এবং সেটা যদিও উদ্ধারের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর বিভিন্নভাবে সহযোগিতা চাচ্ছেন। তো এই বিষয়ে যেটা বলছিলেন যে বিচারের অবস্থা, তো সেটাও তো একটা ন্যায় বিচারের প্রশ্ন, সেখানে আমরা কি ন্যায় বিচার পাচ্ছি কিনা? আমার মনে হয় অনেকগুলো বিষয় কিন্তু সরকারের সামনে বা দেশের সামনে হঠাৎ করে চলে এসছে। বাংলাদেশ ব্যাংকের ওই হিসেবটা, বাংলাদেশ ব্যাংকের যে চুরিটা, ওইটা কিন্তু
হঠাৎ করে হয়নি বা ওটা বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পূর্বে এই যে 32,000 কোটি না 30,000 কোটি 30,000 কোটি টাকা এটা মানে 7 বছর। 7 বছর ধরে হয়েছে। তার মানে আমাদের ব্যাংকিং ব্যবস্থাটা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। আমাদের ব্যাংকিং ব্যবস্থাও যারা চুরি করে তারা মনে করে না যে তাদের কোনোদিন তারা ধরা পড়বে। আগে ছিল সন্ত্রাসী, আমরা যাদের বলতাম ঋণ সন্ত্রাসী, ঋণ নিত ফেরত দিত না, তারা তো আছেই, তার সঙ্গে এখন একেবারে পুরোপুরি ডাকাতি, চোর ডাকাতি শুরু হয়ে গেছে। এবং শেষটা যেটা বাংলাদেশ ব্যাংকের হলো সেটা হলো সকল ক্ষেত্রেই যেটা হচ্ছে যে ব্যাংকিংয়ের যে প্রশাসনিক ব্যবস্থা এটা অত্যন্ত দুর্বল, এটা জবাবদিহি, এবং এটা হলো চুরি বান্ধব। আপনি চুরি করলে আপনার খুব একটা অসুবিধা হবে না। এবং বস্তুতপক্ষে আমাদের দেশে, আমি তো ফিলিপিন্সের পত্রিকায় দেখি তারা যেভাবে জোরে সোরে বিষয়টা নেমেছে, আমাদের দেশে কিন্তু অতটা নামা হয়নি। আমাদের দেশে বরং একজন আইটি এক্সপার্টকে উঠিয়ে নিয়ে গেছে, কারা নিয়ে গেছে কে জানে, জোহা ফেরত দিয়ে গেছে পর আবার। পাওয়া গেছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এই আধুনিক ব্যাংকিংয়ের যে দুনিয়া, যেখানে নিয়ম কানুন মেনে চলতে হবে, তার জন্য আমরা প্রস্তুত না, আমরা অভ্যস্ত না। এটা হলো একটা বিষয় হয়ে গেছে। তারপরে আপনি যদি দেখেন যে এই সবাই মিলে যখন সুপ্রিম কোর্টের কথা বললেন যে একে সরিয়ে দেওয়া হোক কারণ আমরা ন্যায় বিচার পাবো না, এটা যে হয়তো এটা বলার যে শোভন না, এটা এটা সেলিমুল্লাহ খান বলছিল যে ফ্রিডম অফ এক্সপ্রেশনের মধ্যে পড়ে কি না আমরা জানি না, কিন্তু নিশ্চয়ই এইটা আমাদের সুপ্রিম কোর্টের কাছে অপমানজনক মনে হয়েছে। এর পূর্বে একজন বিচারক দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিচারককে রাজাকার বলেছে, এ বলেছে। অর্থাৎ এই ব্যবস্থাটা তো জুডিশিয়াল ব্যবস্থাটা দুর্বল হয়ে গেছে। তারপর পরই আসছে হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডটা থেকে মানুষের মধ্যে এই ধারণাটা কিন্তু অনেকে এখন বাড়ছে যে বোধহয় বিচার হবে না, অর্থাৎ লোক দেখানো কাউকে সামনে আনা হবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত, যে আমরা এগুলো কোনো জায়গা থেকে সুরাহা হবে না, বিচার হবে না। সেই কারণে আমার মনে আছে যে সরকারের জন্যে এটা সুযোগও বটে, সরকারের জন্যে একটা সমস্যা বটে। সমস্যা হচ্ছে যদি সমাধান না করে সরকার অন্য কোনো অসুবিধায় পড়বে। সুযোগ হচ্ছে সরকার কিন্তু প্রমাণ করতে পারে যে এইগুলো করে মানুষের সম্ভব। এবং আপনি গত 2 বছরের মধ্যে তো পাবেন না যে মানুষ এত একত্রিত হয়েছে, মানুষ এত ক্ষোভে তারা সারা দেশেই এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। এবং আমরা জানি যে গণজাগরণ মঞ্চের সঙ্গে তো সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক। সেই গণজাগরণ মঞ্চ বলছে আমরা যাব, আমরা গণমিছিল করে যাব। তাতে বোঝা যাচ্ছে যে এই অস্থিরতাটা আমরা যতটা ভাবছি তার চেয়ে অনেক বেশি, এবং সম্ভবত এই অস্থিরতাটা মাটির নিচেই ছিল, যেটা এখন ওপরে উঠে আসছে। তো এটাকে রাজনৈতিক সমস্যা, প্রশাসনিক সমস্যা এবং বস্তুতপক্ষে জনপ্রশাসন সমস্যা হিসেবে দেখা দরকার। আমি আবার বলছি এটা সমস্যা যেমন আছে সুযোগ তেমন আছে, সরকারের উপর নির্ভর করছে কোন দিকে তারা তাকাবে। এখন আপনি যে যেহেতু লাস্টে প্রসঙ্গটা তুলেছিলেন, এটা বলেছেন, আপনার কথা দিয়ে এখন শেষ করব যে আফসান চৌধুরী যেটা বললেন যে এটা একটা সমস্যা, এটা মাটির নিচে ছিল এখন উপরে এসেছে। আপনিও আপনার কথা বেশ কয়েকবার বলেছেন যে মানুষের মনে ক্ষোভ আছে, সেটা আস্তে আস্তে বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে। না, ব্যাংকের কথা যখন তুললাম, ব্যাংকের কথা দিয়ে বলি, মানে জার্মান কবি বার্টল ব্রেক্টের একটা কবিতা আমি প্রায় সময় আওড়াই। উনি বলছেন, বলে হোয়াট ইজ ব্যাংক রবারি কম্পেয়ার টু দ্য ফাউন্ডেশন অফ আ ব্যাংক। উনি বলছেন ব্যাংক ডাকাতি সে আর এমন কি অপরাধ ব্যাংক প্রতিষ্ঠার চাইতে। এই কথার মধ্যে যে ব্যঙ্গটা আছে সেটা আমাদের দেখতে হবে, যে ধন সঞ্চয়নের বহু পথ আছে। একটা সহজ পথ হচ্ছে সঞ্চিত ধনকে শুধু এখান থেকে ওখানে নিয়ে যাওয়া, ব্যাংকের কাজ হচ্ছে সেটাই। ব্যাংক প্রকৃত প্রস্তাবে কোনো ধন তৈরি করে না, ধন যারা তৈরি করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করে এবং তাদের কাছ থেকে তারা বকরা নেয়। এটার সামাজিক নাম হচ্ছে সুদ। ব্যাংক তো সুদের উপর প্রতিষ্ঠিত। এটাকে যতভাবে আপনি বলেন না কেন, মুনাফার অংশ, লভ্যাংশ, এটাকে কার্ল মার্কসের ভাষায় বলতে হবে উদ্বৃত্ত মূল্য, সারপ্লাস ভ্যালু। তার বিভিন্ন রূপ আছে, তার একটা খাজনা আকারে আসে, একটা মুনাফা আকারে আসে, একটা সুদ আকারে আসে। তো যা হোক, এখন তারপরে এটা একটা নিয়মের মধ্যে হয়, এই জন্য সেন্ট্রাল ব্যাংক থাকে, রেগুলেটরি বডি থাকে। কিন্তু যখন ধন সঞ্চয় প্রথম পর্যায়ে থাকে যে কোনো দেশে, তখন সেখানে কোনো নিয়মকানুন মানতে চায় না মানুষ। আপনি এই জন্য আগে সুন্দর করে বলছেন, প্রথমে আমরা শুনেছি আমাদের এখানে কতগুলো শব্দ আমরা শুনতাম, একটা হলো ভূমিদস্যু, আর ঋণ খেলাপি। এখন সব গিয়ে এখন যারা ব্যাংক প্রতিষ্ঠা করেছে তারা তো ব্যাংকার, এবং ব্যাংকার হিসেবে তারা যে কাজটা করছেন সেটা অন্য মানুষ করলে কিন্তু কয়েকবার মৃত্যুদণ্ড হতো এত কোটি টাকার জন্য। আমাদের বলে না, ছোট ছোট অল্প অপরাধের জন্য মূলা চুরিতে ফাঁসি হয়, কিন্তু এই কোটি টাকা তছরূপ করতে কোনো ফাঁসি হয় না। এটা হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। যেমন এই যে গত 30,000-এর কথা যে আমরা বললাম, তাতে মজার বিষয়ে একজনেরও শাস্তি হয়নি, মানে উল্লেখযোগ্য পরিমাণ। এখন সেটার সাথে আমরা যদি অন্যগুলি বলি,
আর এইটা হচ্ছে বড় প্রশ্ন। নাগরিক অধিকারের কথাটা আমি বলেছি, কিন্তু এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। যার হাতে, আমি আগেই বলেছি, ক্ষমতা বেশি তার দায়িত্ব বেশি হওয়া উচিত। কিন্তু আমি ক্ষমতা আছে প্রয়োগ করে আপনাকে শাস্তি দিতেই পারি, কিন্তু সাথে সাথে একটা নৈতিক প্রশ্ন আমাকে নিজের কাছে জিজ্ঞেস করতে হবে যে আমি দুইজন অপরাধীকে সমানভাবে বিচার করলাম কিনা। একজনকে ছেড়ে দিলাম, আরেকজনকে দিলাম না। নাগরিক অধিকারের ক্ষেত্রে দুটো বড় প্রশ্ন, একটা হচ্ছে স্বাধীনতা, আর একটা হচ্ছে কি সমান বিচার, ইংরেজিতে বলে নন ডিসক্রিমিনেশন। এটা করা যাবে না। যেমন আমি যদি পরীক্ষার খাতা দেখি, আমাকে যদি সবার উপরে করা হয়, সবার উপরে করা হইতে হবে। সবার জন্য যদি সোজা হয়, সবার সোজা হতে হবে। একজনকে ফেভার করব, আরেকজনকে করব না, এটা হতে পারবে না। তো বর্তমানে আমাদের বিচার ব্যবস্থার সামনে একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে এখন। আমি কি সবাইকে সমানভাবে আচরণ করব, সবাইকে সমানভাবে দেখব, না দেখব না? বর্তমানে আমাদের যে ঘটনাটা ঘটছে, তাতে মনে হয় ন্যায় বিচারের ক্ষেত্রে আমরা একটা বড় প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছি। যেমন মন্ত্রী হিসেবে যারা কথা বলেছেন তারা শাস্তি পাচ্ছেন ধরেন, কিন্তু আমরা কথা বলছি নাগরিক হিসাবে। সেই হিসেবে আমার মনে হয় আমি কাউকে ছেড়ে দেবো, কাউকে ধরবো, এইটাও কিন্তু একসময় নৈতিক প্রশ্ন হিসেবে দেখা দেবে। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আজকে সে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন ওয়েসিস এই সময়। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।